স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মুস্তাফিজকে নিয়ে ত্রিমুখী লড়াই। আবুধাবিতে ফিসকে নেবে কে? দিল্লি, কলকাতা নাকি চেন্নাই? টান টান উত্তেজনায় ভরা অকশনের শেষমেশ 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে টানলো কলকাতা নাইট রাইডার্স। আর এর মধ্য দিয়ে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন টাইগার কাটার মাস্টার। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। অকশন টেবিলে কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর আর হেড কোচ অভিষেক নায়ারের হ্যান্ডশেক। সাথে সাথেই আইপিএল নিলামের বিগ মঞ্চে ভেসে উঠল একটা নাম, বড় করে লেখা মোস্তাফিজুর রহমান সোল্ড। 4 মিনিটের রুদ্ধশ্বাস ব্যাটেলের পর কাটার মাস্টারকে টিমে টানতে পেরে তাই কলকাতার টেবিলে যেন যুদ্ধ জয়ের আমেজ। হ্যাঁ, আইপিএল ইতিহাসে মোস্তাফিজই এখন বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার। পারিশ্রমিক হিসেবে পকেটে পুরলেন 9,20,00,000 রুপি। আবুধাবিতে আইপিএল এর মিনি নিলামে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল 7 বাংলাদেশির কেউ দল পাবেন কিনা, কেননা এবারের আইপিএল এর পুরো সময়ের জন্য এনওসি দেবে না বিসিবি। তাই অকশনার মল্লিকা সাগর মুস্তাফিজের নাম ওঠাতেই শুরু হয় অপেক্ষা। 2 কোটি রুপির বেস্ট প্রাইসে থাকা মোস্তাফিজের জন্য প্রথম কলটা করে চেন্নাই, পাল্টা বিট করে দিল্লি। দুই দলের হয়ে আগেই খেলেছেন মোস্তাফিজ, তাই ফিজের কদরটা বুঝে চেন্নাই আর দিল্লি নেমে পড়ে ব্যাটেলে। দুই দল মিলে 2 কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে নিয়ে তোলেন 5,40,00,000 রুপিতে। দিল্লির হাবভাব স্পষ্ট ছিল, মোস্তাফিজকে তাদের চাই। কিন্তু আফসোস, তাদের পার্সে 5,40,00,000 রুপি অবশিষ্ট থাকায় সেখানেই তাদের রণে ভঙ্গ দিতে হয়। তবে টুইস্ট তো এরপরেই শুরু। চেন্নাই যখন ভেবে নিয়েছিল 5,40,00,000-এ তারা মুস্তাফিজকে দলে টেনে নিয়েছে, তখন দৃশ্যপটে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স। হেড কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ টিম সাউদি আর কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসোর মিলে শুরু করেন চেন্নাইয়ের সাথে পাল্লা দিয়ে বিডিং। 2 মিনিট 50 সেকেন্ড ধরে চলে পাল্টাপাল্টি ডাক। চেন্নাইয়ের স্টিফেন ফ্লেমিং চেষ্টা করেছিলেন সর্বোচ্চ, কিন্তু কলকাতার জেদের কাছে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। 9,20,00,000 রুপিতে কলকাতা বাগিয়ে নেয় বাংলার তারকা পেসারকে। এর আগে চলতি বছরের মিড আইপিএলে জেক ফ্রেজার ম্যাকগার্ক ইনজুরিতে পড়লে দিল্লি রেকর্ড 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ফেরায়। ওটাই ছিল বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। আর এবার 7 মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে আইপিএলে আরও উঁচুতে স্থান পেলেন মোস্তাফিজ। নিলামে এরপর বাংলাদেশিদের মধ্যে কেবল তাসকিন আহমেদের নামই উঠেছিল লিস্টে, কিন্তু কেউই আগ্রহ না দেখানোয় আনসোল্ডই থেকে যান। উল্টো দিকে রিশাদ, তানজিম সাকিব, নাহিদ রানা, রকিবুল, শরীফুল কারো নামই ওঠেনি নিলামের মঞ্চে। পার্থবণিক, ৭১। দল পাওয়ার আশায় কেটে যাবে না সিজনের পর সিজন, বরং বাংলার বুকে জন্মেছে এমন এক বোলার যাকে নিয়ে 3 ফ্র্যাঞ্চাইজি করলো কাড়াকাড়ি। শাহরুখ খানের ডেরায় এবারের নিলাম থেকে কোন তারকা গেল ফিজের সাথে, সেই খবরের বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। কাটার মাস্টার মুস্তাফিজকে পেয়েও দলে টানবেন না এমন বিলাসিতা আবার কেউ করে নাকি? কারণ আর কিছুই নয়, অফ কিংবা লেগ কাটার অথবা স্লোয়ার বাউন্সার, একের পর এক ভ্যারিয়েশনই কেবল ছুড়ে যান না, প্রতিপক্ষের মাইন্ড রিড করেন অভিজ্ঞতার জোরে। সাতক্ষীরা থেকে উঠে আসা এই ক্রিকেটারের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটানোর সময়ও তো কম হলো না। শেষ পর্যন্ত বাংলাদেশের কাটার মাস্টার 9,20,00,000 রুপিতে চলে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ডেরায়, যে ফ্র্যাঞ্চাইজিতে এর আগে মাতিয়ে গেছেন সাকিব আল হাসানও। সেই কলকাতায় এখন সাকিব নেই, তবে টিকে আছে তার আবহ। ইন্ডিয়ান আইপিএল ছেড়ে কোচের ভূমিকায় চলে গেছেন সুপারস্টার আন্দ্রে রাসেল, তবে আছেন অনেক পরিচিত মুখ। তবে সেই রিটেনের বাইরে এবারের নিলামে নিজেদের দলটাকে কিভাবে সাজালো কলকাতা, সেটাই এক নজরে দেখা যাক। এবারে নিলামে মোস্ট অ্যাক্টিভ ফ্র্যাঞ্চাইজি হিসেবে অংশ নেয় কলকাতা নাইট রাইডার্স, কারণ তাদের পার্সে ছিল সবচেয়ে বেশি 64,30,00,000 টাকা। 3 বারের চ্যাম্পিয়নরা তার জোরেই বাকিদের কাজকলা দেখিয়ে ফরেন রিক্রুটের রেকর্ড দামে দলে টানে ক্যামেরন গ্রিনকে। আন্দ্রে রাসেলের জায়গায় প্রাইমারি অলরাউন্ডারের ভূমিকাটা ওকেই পালন করতে হবে। ভেঙ্কটেশ আয়ারকেও তারা চেয়েছিল, তবে 7 কোটি রুপিতে হারাতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। তবে পেসারদের ওপর বড় বাজি এবারে ধরেছে কলকাতা। দাফিজকে প্রায় 10 কোটি খরচাই তো দলে নিয়েছেই, তার সাথে শ্রীলঙ্কার পাতিরানাকেও তাদের ডেরায় টানতে খরচ করেছে 18 কোটি রুপি। কলকাতা তাদের টপ অর্ডার ইস্যুটা এই নিলামেই স্মার্টলি সলভ করে ফেলেছে। গত নিলামের আগে ফিল সল্টকে ছাড়ার খেসারত দিতে হয়েছিল কেকেআরকে। 2024 সালে ফ্র্যাঞ্চাইজিটার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল এই সল্ট আর নারিনের ওপেনিং জুটির সাফল্য। নিলামে নিউজিল্যান্ডের মার্কাটারি টি-20 ব্যাটার ফিন অ্যালেনকে 2 কোটি টাকা বেস প্রাইসেই
দলে পেয়ে গেছে কেকেআর। আন্তর্জাতিক মঞ্চে ফিন অ্যালেন পরিচিত নাম হলেও আইপিএলে সেভাবে এখনো সাড়া জাগাতে পারেননি অবশ্য। এছাড়া টিম সেইফার্টকে ওরা নিয়েছে 1.5 কোটিতে। বাকি চাহিদাগুলো টুকটাক রিটেইন প্লেয়ারদের দিয়েই মেটাতে চায় ওরা। তবে ফার্স্ট বোলারদের তালিকায় দ্য ফিজের সাথে ওদের দলে আগে থেকেই আছে কাশ্মীর থেকে আসা উমরান মালিক, বৈভব অরোরা, পাতি রানা, কার্তিক তিয়াগির মতো ক্রিকেটার। বোঝাই যাচ্ছে পেস ইউনিটটা বেশ দীর্ঘই। এবারের কলকাতার কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। অভিষেক নায়ারের পরিবর্তে তাদের নতুন হেড কোচ হয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। টিম সাউদি বোলিং কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচের পদে থাকছেন শেন ওয়াটসন। বরাবরের মতোই মেন্টর হিসেবে কাজ করবেন ডোয়াইন ব্রাভো। মুস্তাফিজের এবারের আইপিএল অগ্রযাত্রা হবে ওদেরকে সঙ্গে করেই। খালিদ জামিল, ৭১। বলিউড বাদশা হৃদয় জিতে নিলেন টাইগার ক্রিকেট ফ্যানদের। মাশরাফি, সাকিব, লিটনের পর এবার কেকেআর স্কোয়াডে মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে নিয়ে 3 দলের কারাকারি। অবিশ্বাস্য মূল্যে ফিসকে নেয়ার কারণ কি? কলকাতায় কতটা সফল হবেন বাংলার বাহাতি পেসার? সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। শাহরুখ খানের আইকনিক স্টেপ। আমি বলবো শাহরুখ খানের মনটা অনেক বড়। শাহরুখ খানকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেটাররা একটা স্যালুট দিতেই পারে। কারণ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বরাবরই টাইগারদের আইপিএলে নিয়ে যায়। আইপিএলের নিলামে টাইগার ক্রিকেটারদের দারুণভাবে সম্মানটা দেয়। সবশেষ মানে একদম হট নিউজ, মোস্তাফিজুর রহমান যেভাবে মোস্তাফিজকে চেন্নাই থেকে, দিল্লি থেকে কেড়ে নিল শাহরুখের কেকেআর। অবিশ্বাস্য, এক কথায় অবিশ্বাস্য। 9,20,00,000 রুপিতে শাহরুখ খানের কেকেআরে বাংলার কাটার মাস্টার। 2009 প্রথমবার বাংলাদেশে কোনো ক্রিকেটারকে শাহরুখ খান নেয়, সেটা ছিলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সর্বকালের সেরা পেসার বলতেই পারি আমরা। সেই মাশরাফি 2009 শাহরুখের দলে খেলেছিল, মাত্র একটা ম্যাচ খেলেছিল, ভালো করেনি। সেই ম্যাচটাতে অনেক বেশি এক্সপ্রেসিভ ছিলেন, ছিটকে যান। তারপর 2011-তে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলাই যায় সাকিব আল হাসানকে। সেই সাকিব আল হাসানকে কলকাতার ফ্র্যাঞ্চাইজি প্রথমবার নেয়। সেই সাকিব, কলকাতা যে চ্যাম্পিয়ন হয়েছিল 2012-তে, 2014-তে সাকিবের বড় একটা অবদান ছিল। অর্থাৎ শাহরুখ খানকে চ্যাম্পিয়ন করার পেছনে বাংলাদেশি ক্রিকেটারদেরও অনেক বেশি অবদান ছিল। হয়তো ভবিষ্যতেও থাকবে। মুস্তাফিজুর রহমান দেখিয়ে দিবে। মাঝে সাকিব কয়েক দফায় কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন, মাঝে এক সিজনে একটা ম্যাচ লিটন কুমার দাসও খেলেছেন। অর্থাৎ সাকিবকে নেয়া, মাশরাফিকে নেয়া, লিটন কুমার দাসকে নেয়া, সবশেষ মুস্তাফিজকে নেয়া। কলকাতা নাইট রাইডার্স বরাবরই ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি, এই বাংলার ক্রিকেটারদের নিতে কার্পণ্য করে না। মন খুলেই, শাহরুখের সেই স্টেপের মতো মন খুলেই সবাইকে ডাকে। এবং সাকিব যেভাবে পারফর্ম করেছে, নিশ্চয়ই মুস্তাফিজও সেটার প্রমাণ রাখবে। কেন মুস্তাফিজকে কেকেআর কারাকারি করলো? চেন্নাই সুপার কিংস, আগে চেন্নাই সুপার কিংসের জার্সিতে বা চিপোকে মুস্তাফিজ সফল হয়েছিল। চেন্নাই সুপার কিংস যেহেতু সেই পিচে মুস্তাফিজ ভালো বোলিং করতে পারে বা করেছে আগে, সেই চিন্তা করেই মুস্তাফিজকে নেয়ার জন্য আসলে রেসে ছিল। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে গত সিজনে মুস্তাফিজ খেলেছে। দিল্লি ক্যাপিটালসের আরেক ফ্র্যাঞ্চাইজি আইএল টি20-তে দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ ভালো বোলিং করছে। এই দুজনের কারাকারিতেই একদম ক্লাইম্যাক্সে বলা যায়, শেষ দিকে ফিনিশিং রোল যেটাকে বলি আমরা ক্রিকেটে, সেই জায়গাটাতে কেকেআর ঢুকেছে। দিল্লি ছিটকে গিয়েছে। চেন্নাইয়ের সঙ্গে যেই কলকাতার যেই মধুর লড়াই নিলামের টেবিলে, কারাকারি মুস্তাফিজকে নিয়ে একটা সময় গিয়ে চেন্নাই আসলে রেসে ছিটকে গেছে। কেকেআর, কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000, যেটা কিনা আসলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এত দামে কখনো কেউ বিক্রি হয়নি। সবশেষ মুস্তাফিজই 6.5 কোটির আশপাশে তিনি বিক্রি হয়েছিলেন আইপিএলে। 9,20,00,000-এ মুস্তাফিজ খেলবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ইডেন গার্ডেন্সে। সেই ইডেন গার্ডেন্সে আইপিএলের আগেই কিন্তু মুস্তাফিজকে চমক দেখাতে হবে। ইডেন গার্ডেন্সে নিশ্চয়ই লোকালদের সাপোর্ট পাবে, কারণ টি20 বিশ্বকাপ ফেব্রুয়ারিতে ইডেন গার্ডেন্সেই বাংলাদেশের প্রথম 3 ম্যাচ। নিশ্চয়ই আইপিএলের প্রস্তুতিটাও মুস্তাফিজ সেই টি20 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে নিয়ে ফেলবেন এবং সেখানে দুর্দান্ত বোলিং করলে বাংলাদেশও অনেক বেশি ফায়দা পাবে। বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার জন্য সমীকরণটা সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় নিউজ এখন এটাই, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বড় ব্র্যান্ড। সাম্প্রতিক সময়ে ন্যাশনাল টিমে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যেভাবে তিনি বোলিং করছেন, সাম্প্রতিক সময় যেভাবে তিনি বোলিং ভ্যারিয়েশন বাড়াচ্ছেন এবং এক্সিকিউশনটা 22 গজে দুর্দান্ত করছেন, বিশেষ করে শেষ দিকে ডেথ বোলিংয়ে 16 থেকে 20তম ওভারের এই 4-5 ওভারের মধ্যে সবসময় আমরা দেখি 2-3 ওভার মুস্তাফিজ বোলিং করেন এবং ম্যাচে বড় পার্থক্য করে দেন। এবং তার যে ভ্যারিয়েশন দিন দিন বাড়ছে, তিনি যেন মাথাটা আরও দারুণভাবে ব্যবহার করে সফল হচ্ছেন।
সেই চিন্তা করেই আসলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা মুস্তাফিজকে দারুণ একটা সম্মান দিল। এখন মুস্তাফিজের রিটার্ন দেওয়ার পালা। আইপিএলে কলকাতা জার্সিতে মুস্তাফিজ চমক দেখাবে, শাহরুখ খান আবার চ্যাম্পিয়ন হবে, সেই প্রত্যাশাই এখন সবার। সাইফুল রূপক, ৭১। 24 ডিসেম্বর হোম অফ ক্রিকেটে বিপিএল এর জমকালো ওপেনিং, তবে তার আগে বিসিবি তাকিয়ে সরকারি অনুমতির দিকে। এবার আর বিদেশি না দেশিদের নিয়ে সাজানো হবে উদ্বোধনী অনুষ্ঠান, জানিয়েছেন বিসিবির সহ সভাপতি সাখাওয়াত হোসেন। এদিকে ক্লাব বিসিবি দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত ক্রিকেটারদের মাঠে ফেরাতে মরিয়া বোর্ড, এমনটাই জানিয়েছেন আরেক সহ সভাপতি ফারুক আহমেদ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বিসিবির দুই সহসভাপতিকে একসঙ্গে এক ফ্রেমে পেয়ে গেলাম এবং নিশ্চয়ই নানা বিষয় নিয়ে আলোচনা করব। ভিক্টোরি ডে ক্রিকেট উপলক্ষে এসেছিলেন মাঠে, তারা সাবেক ক্রিকেটারদের খেলাটা উপভোগ করেছেন। আমার সঙ্গে আছেন সাখাওয়াত হোসেন পাশেই। একটু জিজ্ঞেস করছি সাখাওয়াত ভাই, যেহেতু বিপিএলটা একদম কাছাকাছি, আপনাকে একটু জাস্ট জিজ্ঞেস করবো, যেহেতু খেলাটা সিলেট থেকে শুরু হচ্ছে, তারপর চিটাগং, তারপর ঢাকা, এই জায়গায় একটা নতুনত্ব আছে, এর বাইরে আর কি কি নতুনত্ব থাকতে পারে এবারে বিপিএলে? নতুন কোনো আপডেট আছে কিনা? জি, থ্যাংক ইউ। আমরা উদ্বোধনী একটা অনুষ্ঠান করব এই মিরপুর স্টেডিয়ামে। তো যেহেতু আপনারা জানেন যে আমাদের দেশে এখন আউটডোর বিভিন্ন স্পোর্টস হোক আর সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, এটাতে একটু গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ পারমিশন নিতে হয়। তো আমরা সেটা দেখছি এবং আমরা জাঁকজমকপূর্ণ একটা ওপেনিং করতে চাই। ফারুক ভাই, একটু আলোচনা করি। সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু চলছে। অনেক ক্রিকেটাররা আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে বিপিএল মাঠে গড়াচ্ছে, বাট আলটিমেটলি তারা ক্রিকেটটা খেলতে পারবে কিনা, যেটা তাদের রুজি। একটু যদি এটা নিয়ে নতুন কোনো মেসেজ থাকে আসলে যারা অপেক্ষা করছে এবং তারা আসলে ক্রিকেটটা খেলতে চায়। আসলে আমি জানি না যে খেলা বন্ধ করার সাথে কে কোন দিক থেকে লাভবান হবে, এটা আমার আসলে এখন আমার বোধগম্য নয়। এই জন্য আসলে আপনি জানেন যে খেলা কালকে বন্ধ স্থগিত করে এখন যেই টিমগুলো আসেনি তারা মনে হচ্ছে ওয়াকআউট হয়েছে, বাইলজ অনুযায়ী তারা আসলে আর পার্টিসিপেট করতে পারবেন। একাধিকবার আমাদের বোর্ড প্রেসিডেন্টও বলেছেন যে আমাদের চিন্তা করছি আমরা যেই প্লেয়ারগুলো খেলতে পারছি না তাদের খেলার যেই প্লেয়ারগুলো ডিপিএ মানে যেই দলগুলো আসেনি তাদের প্রায় যেই প্লেয়ারগুলো আছে তাদের নিয়ে এটা কী করা যায়, এটা খেলার ব্যবস্থা করা যায় কিনা। কতদিনের মধ্যে হতে পারে ফারুক ভাই? কারণ তারা তো আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রেসিডেন্ট মাত্র এসছেন আজকে, সো উনি 2 সপ্তাহ ছিলেন না, সো যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ। সাখাওয়াত ভাই, লাস্ট একটা আপনার কাছে কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন, আসলে সেখানটায় চমক আসলে কি থাকতে পারে বা কি কি ধরনের অনুষ্ঠান আসলে আমরা দেখতে পাই? কারণ কতবার দেখেছি বিদেশি একজন সিঙ্গারকে নিয়ে আসা হয়েছে বা বিদেশিদের দিয়ে আসলে চালানো, এবারের পরিকল্পনাটা কি? বিদেশি কোনো আর্টিস্ট থাকবেন না, এবার আমাদের দেশি আর্টিস্টরাই থাকবেন। তবে আমরা কারা থাকতে পারে সাখাওয়াত ভাই যদি একটু বলেন? এটা আপনারা দেখবেন আমাদের জেমস থাকতে পারে এবং তার সাথে আরও অনেকেই থাকবেন। এবং আমাদের যে বিভাগগুলো আছে বাংলাদেশের, স্পেশালি যারা টিম পেয়েছেন, প্রত্যেকের কালচার এবং কৃষ্টি তুলে ধরা। আমরা ট্যুরিজম বেজ, বাংলাদেশের হেরিটেজ, ট্যুরিজম, স্পোর্টস, এই সবগুলোকে একত্রিত করে আমরা শোকেসিং করব। অনেক ধন্যবাদ সাখাওয়াত, অনেক ধন্যবাদ। আমরা দুইজন বোর্ড পরিচালক বা দুজন সহসভাপতিকে আসলে লাকিলি পেয়ে গিয়েছিলাম আজকের দিনটা, এবং বিপিএলের যেই উদ্বোধনী অনুষ্ঠান, পাশাপাশি যারা আসলে বিপিএল হচ্ছে কিন্তু ক্রিকেট খেলার জন্য মাঠের দিকে তাকিয়ে আছেন, বিসিবির দিকে তাকিয়ে আছেন, তাদের নিয়ে বিসিবির ভাবনার কথা শুনছিলাম ফারুক আহমেদের কাছ থেকে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। আদানি আর আম্বানি দুই পক্ষেরই মান রক্ষা করলেন লিওনেল মেসি। দিল্লিতে সফর শেষ হওয়ার কথা থাকলেও বদলে গিয়েছিল সফর সূচি। আম্বানি গোষ্ঠীর আমন্ত্রণে রাতে জামনগরে পৌঁছান লিও অ্যান্ড কোং। অবশেষে ভান্তারায় শেষ হয়েছে মেসির গোট ট্যুর। কোহিনুর কর্নার রিপোর্ট। যে ছেলেটা ধুলোমাখা পায়ে ফুটবল নিয়ে ছুটে বেড়াতো, যে সমর্থক ম্যাচ হারের পরও মেসিকে ডিফেন্ড করত, মেসির কান্নায় যার চোখ ভিজে যেত, তবুও সাহস রেখে বলতো পরের ম্যাচে ঠিক জয় আসবে। এই দিনগুলো সেই মানুষগুলোর। যে শহরে ক্রিকেটে সবচেয়ে বড় ধর্ম, সেই শহরেই আজ প্রতিধ্বনিত হচ্ছে লিওনেল মেসির নাম। এই আবেগ অপার্থিব, স্বর্গীয়। কলকাতার ক্যাওয়াজ, হায়দ্রাবাদে হাঁপ ছেড়ে বাঁচা, মুম্বাইয়ের ম্যাজিক্যাল মোমেন্টস, অতঃপর দিল্লি সালতানাতে লিওনেল মেসি। সৌজন্য বিনিময়ে খুদে ভক্তদের সাথে ফুটবলে মেতে ওঠা, সব মিলিয়ে মেসি থাকলেন মিনিট 40। দিল্লি এপিসোডে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মেসির হাতে তুলে দিয়েছেন ভারতের বিশ্বকাপ জার্সি। শুধু তাই নয়, সাক্ষ্য সম্বলিত একটি স্পেশাল ব্যাটও দিয়েছেন। সবশেষে 2026 টি-20 বিশ্বকাপে ভারত যুক্তরাষ্ট্র ম্যাচের বিশেষ টিকিট তুলে দেওয়া হয়েছে এলামটানের হাতে। মেসির ঘরেই যে জমে উঠবে ব্যাট বলের ঝংকার। দিল্লি লেগেই হওয়ার কথা ছিল মেসির গোট ট্যুরের গ্র্যান্ড ফিনালে।
তবে না, বদলে গেল সফরসূচি। আদানি শিল্পগোষ্ঠীর প্রধানের সাথে ডিনার সারার পরেই আবদার নিয়ে হাজির আম্বানি গোষ্ঠী। মেসিও অনুরোধে ঠেকে গিললেন, ফেরাতে পারলেন না অনন্ত আম্বানিকে। রাতেই গুজরাটের জামনগরের ভান্তারায় পৌঁছান মেসি অ্যান্ড কোং। গ্লোবাল সুপারস্টারদের ভারত সফরের অন্যতম ডেস্টিনেশন এই ভান্তারা। নভেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জামনগরের এই বিস্তীর্ণ ওয়াইল্ড লাইফ রেস্কিউ ও রিহ্যাবিলিটেশন উদ্যোগ পরিদর্শন করেছিলেন। আর সেই ভান্তারাতেই শেষ হয়েছে মেসির সফর। হাস্তা প্রন্ত, আবার আসিব ফিরে। যেতে বেলায় কথা দিয়ে গেলেন জাদুকর। লিও চলে গেছেন, রেখে গেছেন বিশ্বাস, দিয়ে গেছেন দেরাজ ভর্তি স্মৃতি, যা ভেঙে চুরে আজীবন খেলেও ফুরাবে না। কোহিনুর কণা, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।